কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমি আছি বিন্দাস। তো অনেক দিন ধরে আলোটা চলছে আমাদের, তাই তো? তো আজকে আলোর লাস্ট পার্ট। তো লাস্ট পার্টটা খুব মন দিয়ে খেয়াল করো, এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। আর আশা করি তোমাদের প্রত্যেকে ভিডিওটা ভালোই লাগবে, ঠিক আছে? তো শুরু করা যাক আলোর লাস্ট পার্ট। লেটস স্টার্ট। তো আজকের পার্টে আসার আগে তো ফার্স্ট তোমরা ভিডিওটা মন দিয়ে খেয়াল করো। আমি করলাম কি, প্রিজমকে নিলাম। খেয়াল করে দেখো, প্রিজমের মধ্যে যখন শুধুমাত্র লাল রশ্মিটাকে পাঠিয়েছি, তখন দেখো লাল রশ্মিটা শুধুমাত্র প্রতিসরণ ঘটেছে, সামান্য বেঁকে গেছে, আর অন্য কিছু হয় না। কিন্তু খেয়াল করে দেখো, যখন প্রিজমের মধ্য দিয়ে সাদা রশ্মিটা গেল, তখন একটা মজার কেস ঘটলো। কি কেস ঘটলো? এইটা মোট 7টা দেখো বর্ণেতে ভেঙে গেল। দেখতে পেয়েছো? মোট 7টা বর্ণে ভেঙে গেল। তো অর্থাৎ সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। তা আলোর এই যে ঘটনা যে ঘটলো, এর নাম কি দিতে পারি আমরা? এখানে খেয়াল করো, আলোর এই ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ, অর্থাৎ ডিসপারশন অফ লাইট। কি বললাম? ডিসপারশন অফ লাইট। সুতরাং কি বলতে পারি? সাদা আলো প্রিজম দিয়ে যাওয়ার পর মোট 7টি বর্ণে ভেঙে যাচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে? তো খেয়াল করে দেখো এবারে, তাহলে এখান থেকে মোট কটি বর্ণ পেয়েছি আমরা? 7টি বর্ণ। কি কি বর্ণ খেয়াল করো, নিচে থেকে উপর দিয়ে খেয়াল করো, বে, নি, আ, স, হো, ক, লা। তো খেয়াল করে দেখো, মোট 7টা বর্ণ পেয়েছি। কি কি পেয়েছি? বে, নি, আ, স, হ, ক, লা। বে ফর কি? বেগুনি। নি ফর কি? নীল। আ ফর কি? আকাশি। স ফর কি? সবুজ। হ মানে কি? হলুদ। ক মানে কি? কমলা। লা মানে কি? লাল। আবার খেয়াল করে দেখো, এই 7টা বর্ণের মধ্যে একদম প্রথমে আর লাস্টে কোন বর্ণটা আছে? একদম প্রথমে আছে কি? বেগুনির মানে বেনিয়া সহ বলার বে। আর লাস্টে কোনটা আছে? লা। লা মানে কি? লাল বলতে পারি। যেহেতু বেগুনি আর লাল দুটো প্রান্ত অবস্থান করছে, সেইখানে মনে রাখবে বেগুনি আর লালকে বলা হয় প্রান্তীয় বর্ণ। আর খেয়াল করে দেখো, এখানে উপরের দিকে যখন যাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা? তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বৃদ্ধি পাচ্ছে। আবার মনে রাখবে, যখন নিচের দিকে নামছি, বিক্ষেপণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তো এই টার্মগুলো কি একটু পরে আমি আলোচনা করছি। তো ফার্স্ট এখানে দেখে নাও যে এখান থেকে কীরকম টাইপ কোশ্চেন আছে। মনে রাখবে, রামধনু যে সৃষ্টি হয়, এটা কিন্তু আলোর বিচ্ছুরণের জন্য সৃষ্টি হয়। তো এখান থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে কি আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও, তখন কি বলবে? রামধনু বলবে। আর মনে রাখবে, রামধনু তখনই সৃষ্টি হবে, খেয়াল করে দেখবে, বৃষ্টির ঠিক পরের মুহূর্তে রামধনু সৃষ্টি হয়। কেন বলো তো? বৃষ্টির ঠিক পরে কি পরিবেশের মধ্যে জলবিন্দু থাকে, সেই জলবিন্দুর মধ্যে যখন সূর্য আলো গিয়ে পড়ে, তখন এটা প্রিজমের মতো আচরণ করে, আর সেখান থেকে কি হয়? রামধনু সৃষ্টি হয়ে থাকে। তাই রামধনু হলো একটা প্রাকৃতিক উদাহরণ আলোর বিচ্ছুরণের। ঠিক আছে? আচ্ছা, আবার খেয়াল করে দেখো, যখন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যখন গেল, 7টা বর্ণে ভেঙে গেল, তো যদি আমি আবার প্রিজমটাকে আবার উল্টে রাখি, মোট দুটো প্রিজমকে পাশাপাশি রাখি, তখন কি সাদা আলো আবার মিশে যাবে? খেয়াল করে দেখো, সাদা আলোগুলোর বিভিন্ন বর্ণ পুনরায় মিশে গিয়ে আবার সাদা বর্ণ নির্গত হচ্ছে, তাই না? এবারে যে পার্টটা আমরা আসবো, সেই পার্টটা মন দিয়ে খেয়াল করো, কি বলতে চাইছি আমি আগেই বলেছিলাম যে আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর খেয়াল করো, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কীরকমভাবে বিস্তার লাভ করছে। এইরকম ভাবেই কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গটা বিস্তার লাভ করে, যেখানে কি থাকে? একটা তড়িৎ পাঠ থাকে আর একটা চুম্বক পাঠ থাকে, পরস্পর সমকোণে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করে। তো বারবার তাহলে আমি একটা কথাই বলছি, তরঙ্গ তরঙ্গ তরঙ্গ। তাহলে এখানে দেখো এবারে, তাহলে একটা তরঙ্গ কিরকম ভাবে মুভ করে, এইরকম ভাবে কিন্তু তরঙ্গটা মুভ করে, তাই না? তো
এটার মধ্যে খেয়াল করো, একটা উপরের দিকে আছে, একটা নিচের দিকে অবস্থান করছে। এর সাপেক্ষে কি বলতে পারি, এটা বিপরীত দিকে অবস্থান করছে, অর্থাৎ এর সাপেক্ষে এটা হয়ে যাবে কি বিপরীত দশা। আবার খেয়াল করো এর সাপেক্ষে এটা কি আছে, একই দিকে অবস্থান করছে, তাই কি হয়ে যাবে, এই দুটো হয়ে যায় পরস্পর সমদশা। ঠিক আছে, তাই এই সমদশায় থাকা, কি বললাম, এই সমদশায় থাকা দুটো তরঙ্গের মধ্যে যে দূরত্ব তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। একটু আগে যে বললাম, যত বেগুনি থেকে লালের দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বৃদ্ধি পাবে। এই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বললাম, যে তরঙ্গের মধ্যে সমদশায় অবস্থিত দুটি তরঙ্গের মধ্যে যে দূরত্ব তার নাম তরঙ্গ দৈর্ঘ্য। আর মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্য একক হয়ে যাচ্ছে, এর একক হয়ে যাচ্ছে মিটার, এটা হচ্ছে এসআই একক, আর সিজিএস হয়ে যাচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার। আর তরঙ্গ দৈর্ঘ্যকে একটা সিম্বল দিয়ে লেখা হয়, সিম্বলটা হচ্ছে ল্যামডা, এর নাম কি বললাম, ল্যামডা, গ্রিক সিম্বল। ওকে, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের সিম্বল, এটা অবশ্যই মনে রেখো। নেক্সট টার্মটা মনে বুঝবে, সেটা হলো পূর্ণ কম্পন। কি বললাম, পূর্ণ কম্পন। তো পূর্ণ কম্পন মানে কি, একবার পুরোটা কাঁপা, পুরোটা কাঁপা মানে কি উপরের দিকে যাবে নিচের দিকে আসবে, এই এই পুরো পার্টটাকে বলা হচ্ছে একবার পূর্ণ কম্পন। ঠিক আছে, নেক্সট যে ওয়ার্ডটা শুনবে তার নাম হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক একে ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি। কি বলা হয়, কম্পাঙ্ক, ইংলিশ ওয়ার্ডে কি বললাম, ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা কি জিনিস মনে রাখবে, এটাই যে এই যে পূর্ণ কম্পন যে সৃষ্টি হলো 1 সেকেন্ড সময়ের মধ্যে, 1 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হবে তাকেই বলা হয় কম্পাঙ্ক। কি বললাম, 1 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হবে তাকেই বলা হয় কি কম্পাঙ্ক। ঠিক আছে, এই কম্পাঙ্কে এককটা মনে রাখবে, এককটা হলো হার্জ। কি বললাম, হার্জ। আর যেইটা প্রথম আবিষ্কার করেছে বিজ্ঞানী হেনরিচ হার্জ, নামটা কি বললাম, সায়েন্টিস্ট হেনরিচ হার্জ। আর ওনার নাম অনুসারে এর নাম কি দেওয়া হয়েছে, হার্জ একক দেওয়া হয়েছে। আর এটা অবশ্যই মনে রাখবে, এই কোশ্চেনের পরীক্ষা আসে যে যখন আলোর প্রতিসরণ হয়, এই প্রতিসরণের সময় একমাত্র কিন্তু কম্পাঙ্কের মানটাই একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এইটাই অবশ্যই মনে রাখবে। এবারে আমরা কি বললাম প্রথমে, যে আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো ছাড়াও আরও কয়েকটা এক্সাম্পল আছে, সেইগুলো তোমাদেরকে মন দিয়ে মনে রাখতে হবে। কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম কি কি। 1 নম্বর হচ্ছে ইউভি রশ্মি, অর্থাৎ এটি অতিবেগুনি রশ্মি। 2 নম্বর কি জানতে আমাকে হবে, এক্স রশ্মি জানতে হবে। আর 3 নম্বর কি জানতে আমাকে হবে, গামা রশ্মি। এই 3টে রশ্মি নিয়ে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আর একটা মাথার মধ্যে রাখবে, আমরা কিন্তু সমস্ত রশ্মি দেখতে পাই না, কিন্তু খেয়াল করে দেখবে রাতের বেলা কুকুর বিড়াল দেখতে পায়, বাট মানুষ দেখতে পায় নাকি, পায় না। তা আমাদের চোখ কিন্তু সমস্ত আলোকে নিতে পারে না, বুঝতে পারলে। আর মনে রাখবে আমাদের চোখ যত তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আলোকে নিতে পারে, সেই মানটা অবশ্যই মনে রাখবে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য আলোকে মানুষ দেখতে পায়। অর্থাৎ এইটাকেই বলা হয় মানুষের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা বা রেঞ্জ। কি বললাম, এটি হলো মানুষের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা বা রেঞ্জ বলতে পারি। এই মানটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন পরীক্ষা আসে কিন্তু। দিন কি জানতে আমাদেরকে হবে, এই যে 3টে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বললাম, এই 3টে ব্যবহার আর ক্ষতিকারক প্রভাব কিন্তু মনে পড়তে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা মধ্যে দেখো, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। এটা শোনার পরে মাথার মধ্যে একটাই কনসেপ্ট আসছে, কি বলতো, যে ইউভি রশ্মি কি করে, ত্বকের মধ্যে পড়লে ত্বকের মধ্যে ক্যান্সার হয়ে যায়। ছোটবেলা থেকে জেনে এসছি আমরা, ত্বকের মধ্যে পড়লে কোষগুলো নষ্ট হয়ে যায় আর ক্যান্সার হয়ে যায়। আবার কি হয়, অতিবেগুনি রশ্মি ডাইরেক্ট চোখে রেটিনার মধ্যে গিয়ে পড়লে কি হবে, চোখের হ্যাপি বার্থডে হয়ে যাবে। হ্যাপি বার্থডে মানে চোখটা নষ্ট হয়ে যাবে। তাহলে এতদিন ধরে শুধুমাত্র ইউভি রশ্মি আমরা ক্ষতিকারক প্রভাবটাই জেনে এসেছি, তাহলে এর কি কোনো ভালো কিছু প্রভাব নেই নাকি? এর অবশ্যই কিছু ভালো দিকও আছে। কীরকম ভালো দিক, এর মধ্যে খেয়াল করে দেখবে যে অ্যাকোয়াগার্ডে অ্যাড কে দিচ্ছে বর্তমানে, মাধুরী দীক্ষিত দিচ্ছে না। উনি কি বলছেন, অ্যাকোয়াগার্ড এর মধ্যে ইউভি রশ্মি আছে, টিডিএস আছে, আরও আছে। তা টিডিএস আরও সব আমাদের জানার ব্যাপার না, কোনটা জানার ব্যাপার, ইউভি রশ্মিটা।
তাহলে অ্যাকোয়াগার্ডের মধ্যে ইউভি রশ্মিকে ব্যবহার করছে কেন জানো? জলের মধ্যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে, বুঝতে পারলে? অর্থাৎ জীবাণু মুক্ত করতে সাহায্য করে ইউভি রশ্মি। এই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবহারিক প্রয়োগ রয়েছে। আর কি রয়েছে বলো তো? বিভিন্ন আণবিক গঠন জানার জন্য কিন্তু কি করা হয়ে থাকে? ইউভি রশ্মিকে ব্যবহার করা হয়ে থাকে। আর যদি তোমরা বলো ত্বকের মধ্যে যদি এটা পড়ে ক্যান্সার সৃষ্টি হচ্ছে, এক কাজ করো, সানস্ক্রিন ব্যবহার করো না কেন? সানস্ক্রিন লোশন ব্যবহার করো তোমরা, তাই না? তো তখন ভালো হবে। তো এর যেমন ক্ষতিকারক প্রভাব আছে তেমন কিছু ভালো দিকও আছে। এই ব্যবহারটা আর ক্ষতিকারক প্রভাবটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট যেটা জানবো সেটা হলো এক্স রশ্মি। তাই এক্স রশ্মি ওয়ার্ডটা শুনে মাথার মধ্যে কি আসছে? যে এইটা তো আমরা ভাঁড় ভেঙে গেলে এক্স রে করে থাকি, এটার আবার কী ব্যবহার জানতে আমাদেরকে হবে? সবই তো আমরা জেনে এসেছি। একদম ঠিকই। এক্স রশ্মি কী করে? বডির মধ্যে কোনো একটা ভাঙা হাড়ে অবস্থান জানতে সাহায্য করে থাকে। শুধুমাত্র ভাঙা হাড় না বাবা, রেডিও থেরাপি করতেও এক্স রশ্মিকে ব্যবহার করা হয়ে থাকে। আবার মনে রাখবে, দেখবে যখন এয়ারপোর্টে তোমরা যাও, ব্যাগগুলো স্ক্যানিং করা হয় যে ব্যাগের মধ্যে কিছু মানে সোনা দানা আছে নাকি, সোনা ফোনা আছে নাকি, কোনো বোমটোম আছে নাকি, কোনো বন্দুক টন্দুক আছে নাকি, তাই না? এর স্ক্যানিং করা হয়। সেই স্ক্যানিং কিন্তু এক্স রে দিয়ে করা হয়ে থাকে। অর্থাৎ গোয়েন্দা বিভাগের মধ্যে তদন্ত করার সময় ব্যাগের মধ্যে কোনো একটা উইপেন অবস্থান জানার জন্য এক্স রে করা হয়ে থাকে। ঠিক আছে? আর মনে রাখবে, এটা যেমন ভালো প্রভাব রয়েছে কিন্তু কিছু ক্ষতিকারক প্রভাব রয়েছে। খেয়াল করে দেখবে, হসপিটালে গিয়ে দেখবে যেখানে এক্স রে রুম তার পাশে লেখা থাকবে যে কোনো প্রেগনেন্ট মহিলাদের সামনে অ্যালাউ নেই। কেন জানো? যদি বাই চান্স সেই সমস্ত মহিলা ওখানে চলে যায়, কী হবে? তার বাচ্চার ভ্রূণের মধ্যেই যদি রশ্মিটা পড়ে যায়, তখন ওখানে কোষগুলো নষ্ট হয়ে যাবে। এর ফলে কী হবে? বিকলাঙ্গ চাইল্ড জন্মগ্রহণ করতে পারে। ঠিক আছে? তো এটা বলতে পারি, ও জীবন্ত কোষকে নষ্ট করে দেয়। ঠিক আছে? শ্বেতকণিকা উৎপাদনে ব্যাহত করে। ওকে, এই কয়েকটা এই ক্ষতিকার প্রভাবটা মনে রাখবে। আর লাস্ট কি জানতে আমাকে হবে? গামা রশ্মি। কী রশ্মি বললাম? গামা রশ্মি। তো মনে রাখবে, গামা রশ্মির সাহায্যে আমরা বিভিন্ন সবজির মধ্যে জীবাণু মুক্ত করতে সাহায্য করা হয়ে থাকে। ঠিক আছে? এটা মনে রাখবে। দেন কী করা হয় গামা রশ্মির সাহায্যে? এওকেও কিন্তু রেডিও থেরাপিতে, ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হয়ে থাকে। ক্যান্সার মানে কি? নো অ্যান্সার। তো ক্যান্সারের সেই সেলগুলোকে, কোষগুলোকে নষ্ট করতে কী করা হয়? গামা রশ্মি দিয়ে নষ্ট করা হয়ে থাকে। এও কিন্তু ক্ষতিকারক রশ্মি। এও ত্বকের মধ্যে পড়লে কি জীবন্ত কোষটা নষ্ট হয়ে যায়, এর ফলে কি সেখানে ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে তিনটে রশ্মির ব্যবহার আর ক্ষতিকারক প্রভাবটা যেন মন দিয়ে পড়া হয়। ঠিক আছে? এবার নেক্সট যে টার্মটা আমি বলবো সেটা হলো আলোর বিক্ষেপণ। তো এই ব্যাপারটা একটু মন দিয়ে খেয়াল করে দেখো ব্যাপারটা কি বলতে চাইছি আমি। ঠিক আছে? আলোর বিক্ষেপণ অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট, ব্যাপারটা কী জিনিস খেয়াল করে দেখবে। বায়ুমণ্ডল মানে কি? যেখানে সমস্ত গ্যাসীয় কণা অবস্থান করছে। তো শুধু কি গ্যাসীয় কণাই আছে নাকি? এখানে তো ধূলিকণাও তো রয়েছে। তো সেই সমস্ত কণাগুলো পরিবেশের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে। এবার সূর্য থেকে যখন আলোটা আসবে, নিশ্চয়ই পরিবেশের মধ্য দিয়ে আসবে। আবার সেই পরিবেশের মধ্যে কারা অবস্থান করছে? এই সমস্ত কণাগুলো অবস্থান করছে। তো যখন কণাগুলোর মধ্যে ওই সমস্ত সূর্য থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা পড়বে, এই সমস্ত কণাগুলো করবে কি? সেই সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করবে। এবার যেহেতু তরঙ্গ কণাগুলো গতিশীল, তখন কী হবে? ওরা চারিদিকে ঘুরে বেড়াবে। এবার যখন ঘুরে বেড়াবে তখন হবে কি? ওরা ওই রশ্মিগুলোকে আবার বিকিরিত করবে। ঠিক আছে? এই যে বিকৃত করছে, এই বিকৃত করাকেই বলা হয় আলোর বিক্ষেপণ অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট। তা কী বললাম এক কথায় আমি? যখন সূর্য থেকে আলোটা পরিবেশের মধ্যে আসে, তো পরিবেশের মধ্যে অবস্থিত কণাগুলো আলোটা গ্রহণ করে চারিদিকে ছড়িয়ে দেয়, বিকৃত করে দেয়। এই ঘটনাকে বলা হয় থাকে আলোর বিক্ষেপণ অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট। আর মনে রাখবে, এই আলোর বিক্ষেপণের জন্যই কিন্তু আকাশকে নীল দেখায়। ওকে, এবার আমাদেরকে কী জানতে হবে? যে দেখবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালের মধ্যে লাল আলোকে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ট্রাফিক সিগন্যালতে বা বিপদ সংকেতের মধ্যে রেড লাইট ইউজ করা হয়ে থাকে। লালই কেন ইউজ করছে, অন্য কেন লাইট ইউজ করছে না? তো ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো। তো খেয়াল করে আমি আগেই বলেছি, 7টি বর্ণের মধ্যে কি যত উপরের দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে।
তো উপরে কি আছে, লাল আছে, তো লালের কি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সব থেকে বেশি বলতে পারি আমরা, হ্যাঁ কি না বলো? তো লালের তরঙ্গ দৈর্ঘ্য মানটা সব থেকে বেশি, তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি হবে, বেশি দূর অতিক্রম করতে পারবে খুব অল্প সময়ের জন্য, অল্প সময়ের মধ্যে, এটা বলতে পারি আমরা। সেই কারণে কি করা হয়, তুমি খেয়াল করে দেখবে, ধরে নাও একটা মাঠের মধ্যে রেস হচ্ছে, পাঁচজন দৌড়াচ্ছে মোট, তো পাঁচজনের মধ্যে দৌড়ে যে নিশ্চয়ই আগে ট্রাকের মধ্যে আসতে পারবে, নিশ্চয়ই মানুষ ওকে আগে দেখতে পাবে। তাহলে এই সাতটা বর্ণের মধ্যে সব থেকে গতিবেগ কার বেশি, লাল বর্ণের বেশি, তাই না? আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার গতিবেগও কী হয়, বেশি হয়ে যায়। তো লাল বর্ণের গতিবেগটা বেশি হওয়ার ফলে কি হয়, এ সোজা বহুদূর পর্যন্ত যেতে পারে। এর ফলে কি হয়, যখন কোনো বিপদের আশঙ্কা থাকে সে আশঙ্কাটা আমরা আগে থেকে জানতে পেরে যাই লাল আলোটা দেখে। সেই কারণে কি করা হয়, বিপদ সংকেতে লাল বর্ণের আলোকে ব্যবহার করা হয়। আবার খেয়াল করে দেখবে, যখন সূর্য অস্ত যায় বা যখন সূর্য যখন উদয় হয় কেমন লাগে, লাল দেখতে লাগে। তো লালই কেন দেখতে লাগে, আমি আগেই বলেছি, সূর্য থেকে আলোটা বেরিয়ে আসছে, মোট সাতটা বর্ণের সমষ্টি আলোটা। তো যখন অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার সময় কি হবে, যে সূর্য থেকে পৃথিবী দূরত্বটা কি হবে, বেশি হয়। তো বেশি দূরত্ব নিশ্চয় অতিক্রম করতে হবে আলোটা আসার জন্য। যতগুলো বর্ণ আছে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, লালের বেশি। তো যেহেতু লালের দৈর্ঘ্যটা বেশি, সেখানে কী হবে, ওটা আগে পৌঁছাতে পারবে। আগে পৌঁছাতে পারার মানে কি, ওকে নিশ্চয় আগে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো বা দেখতে পাবো। সেই কারণে সূর্য ওঠার সময় আর অস্ত যাওয়ার সময় কি হয়, আমরা লাল রঙে দেখতে পাই ওকে আমরা। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। আর লাস্ট দুটো সম্পর্ক বলছি, সম্পর্কটা মন দিয়ে খেয়াল করো, এখানে দেখে নাও। তো ফার্স্ট সম্পর্ক আমাকে জানতে হবে যে প্রতিসারাঙ্ক, Subscribe now and press the bell icon. Never miss an update. তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আমরা কি জানি, প্রতিসারাঙ্ক কি দিয়ে লিখতে হয়, মিউ দিয়ে লিখতে হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে লিখতে হয়, ল্যাম্ডা দিয়ে লিখতে হয়। এদের মধ্যে রিলেশনটা হলো যে, এটা মনে রাখবে, মিউ সমান a প্লাস বি বাই ল্যাম্ডা। কি বললাম, মিউ সমান a প্লাস বি বাই ল্যাম্ডা। আর তোমরা ভেদের মধ্যে কি পড়েছো, যদি a আর b একটা ধ্রুবক হয়ে যায় তখন কি লিখতে পারি, মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যাম্ডা লিখতে পারি আমরা। সুতরাং কি বলতে পারি আমরা, প্রতিসারাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য কি সম্পর্ক রয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। নেক্সট কি জানতে আমাকে হবে, যে প্রতিসারাঙ্ক ও আলোর বেগ, আলোর বেগকে কি দিয়ে লেখা হয়, ভি দিয়ে লেখা হয়, ঠিক আছে। বেগ এর মধ্যে সম্পর্ক, আলোর বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই সবসময় কোশ্চেনটা মন দিয়ে পড়বে, এখানে কিন্তু বাচ্চারা ভুল করে। কি ভুল করা বলো তো, যে তরঙ্গ বেগ বলেছে না তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, যেটা বলবে সেটা কিন্তু লিখে আসতে আমাকে হবে। তো ফার্স্ট খেয়াল করে দেখো, একটু ভেবে দেখো, জল আর বায়ু, তো কার প্রতিসারাঙ্কের মানটা বেশি হয়, কি জলের প্রতিসারাঙ্কের মানটা কি হয়, বেশি হয়ে যায়। আর বায়ুর মধ্যে কি হয়, প্রতিসারাঙ্কের মানটা কম হয়ে যায়। তা খেয়াল করে দেখবে, বায়ুতে আলো যে পরিমাণ গতিবেগে যেতে পারে, জলের মধ্যে কি হবে, নিশ্চয়ই গতিবেগটা কমে যাবে। তোমরা খেয়াল করে দেখবে, তোমাদেরকে বললাম বায়ুর মধ্যে দৌড়াতে বললাম, তো তোমরা বায়ুর মধ্যে যে পরিমাণ দৌড়াতে পারবে, জলের মধ্যে কি হবে, নিশ্চয়ই তত পরিমাণ দৌড়াতে পারবে না, তো বেগটা কি হবে, কমে যাবে। আলোর মধ্যে একদম সেম ঘটনা ঘটে, যদি জলের মধ্যে প্রতিসারাঙ্কের মানটা বেড়ে যায় তো কি আলোর বেগটা সেই মুহূর্তে কমে যাবে। সুতরাং কি বলতে পারি আমরা, যে প্রতিসারাঙ্ক আর তরঙ্গ বেগ কি সম্পর্কে আছে, পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। এটা অবশ্যই মনে রাখো। এখান থেকে আমরা আরেকটা রিলেশন তৈরি করব, সেই রিলেশনটা মনে রাখবে। এখান থেকে কিন্তু প্রতি বছর অঙ্ক আসছে ভাই। তো দেখো অঙ্কটা কিভাবে করাচ্ছি আমি। সমানুপাতিকে সমান করে আর ধ্রুবক কি আনতে হয়, তো কে বাই কত পাচ্ছি আমরা, ভি পাচ্ছি, ওনা করে গুণ করো, তাহলে মিউ ইন্টু ভি কিউআর কত পাচ্ছি, ধ্রুবক কে পাচ্ছি। আর খেয়াল করে দেখবে, আমি গ্যাসের আচরণের মধ্যে বলেছিলাম, কি বলেছিলাম, যদি পিভি সমান ধ্রুবক হয়ে যায় দেন কি বলেছিলাম, যে পি ওয়ান ভি ওয়ান সমান কত হয়ে যাবে, পি টু ভি টু হয়ে যাবে, বলেছিলাম তো। এখানে একদম সেম, যদি মিউ ভি সমান ধ্রুবক হয়ে যায় দেন কি বলতে পারি, মিউ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কত হয়ে যাবে, মিউ টু ভি টু হয়ে যাবে, ঠিক আছে। এই রিলেশনটা মনে রাখবে অঙ্ক করার জন্য।
আর এই রিলেশনটা মনে রাখবে শর্ট কোশ্চিন 1 নম্বর কোশ্চিন করার জন্য। তো কি মনে রাখবো, যে প্রতিসরাঙ্ক আলোর বেগ পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। আর একটা মান মনে রাখবে, সেটা হলো যে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়ে যায়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যায়। কত হয়ে যায়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যায়। অবশ্যই মনে রাখবে। আর কি মনে রাখবে বলো তো, যে বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়, অলওয়েজ 1 হয়ে যায়। এই দুটো মান যেন মনে থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।